নমস্কার বন্ধুরা, আমি রোহিণী। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার আকাশে আমার বাড়ি চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি যে সিরিজটা শুরু করেছিলাম তার পার্ট 4 আজকে। আশা করি আগের পার্টগুলো আপনার ভালো লেগেছে। আর যদি কেউ এই পার্টটা দেখছেন, আগের পার্টগুলো দেখেননি, তিনি আগের পার্টগুলো দেখে নিতে পারেন। আসলে এখানটা কোনো সিরিয়াস নয়, একটা হালকা গল্পের ছলে বলছি সবকিছুই। আজকে ইউএসএ আসার পরে এখানকার রাস্তাঘাটের কিছু কিছু জিনিস যেগুলো দেখেছি বলেছিলাম, তো একটা জিনিস বলা বাকি রয়ে গেছিল, সেগুলো আমি বলি। আরো বাকি কিছু কিছু বিষয় রয়েছে। আপনি শেষ পর্যন্ত আপনারা ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই যেটা বলি, আমাদের ভারতবর্ষ তথা আমি বোলপুরে বড় হয়েছি, মানে পশ্চিমবঙ্গ, যে কোনো জায়গাতে আমাদের নর্মাল যেরকম রাস্তা, পিচ রাস্তা হয়, ঢালাই রাস্তা, মাটির রাস্তা, এরকম বিভিন্ন ধরনের রাস্তা, তারপরে ধরুন হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এরকম বিভিন্ন ধরনের রাস্তা হয়। ইউএসএতেও সাধারণত এই ধরনের বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে বিভিন্ন লেনের, মানে 4 লেন, 6 লেন, 8 লেন, 12 লেন, এরকম বড় বড় অনেক রাস্তা রয়েছে। এখানে সাধারণত রাস্তাগুলো বেশ চওড়াই হয়। 4 লেনের মতো রাস্তাগুলো, ম্যাক্সিমাম রাস্তায়, সব থেকে সরু রাস্তাগুলো 4 লেনেরই হয়। আর তার পাশে আলাদা করে আপনাদের বলছিলাম, হাঁটার জন্য আরো দুটো রাস্তা করা থাকে, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, এবং হাঁটা, সাইক্লিং, মানে বাইকিং, যে কোনো কিছুর জন্যই। আর এখানে যে হাইওয়ে বলা হয় না, সাধারণত কিছু কিছু রাস্তা আছে যেখানে স্পিড লিমিটটা অনেকই বেশি, খুব জোরে জোরে গাড়িগুলো ছোটে, সেই রাস্তাগুলোকে বলা হয় ফ্রিওয়ে। অর্থাৎ কখনো যদি শহর থেকে অন্য কোনো শহরে বা শহরের একটা অংশ থেকে দূরের কোনো অংশে যেতে হয়, তখন ভিতরের রাস্তাগুলো ছাড়িয়ে ফ্রিওয়েতে গাড়ি নিয়ে, বাস নিয়ে সবাই রওনা দেয়। আর ওই ফ্রিওয়ে ধরে খুব দ্রুত, যেরকম আমাদের ওখানে এক্সপ্রেসওয়ে গুলো বা ন্যাশনাল হাইওয়ে গুলোতে ধরে খুব জোরে গাড়ি ছোটে, এখানেও সেরকম। তবে এখানে ট্রাফিক নিয়ম অনুসারে যে কোনো গাড়িগুলো একটা আর একটার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপে গ্যাপেই সাধারণত সমস্ত রাস্তায় চলে। মানে একদমই একটা গাড়ির গায়ে আর একটা গাড়ি লাগিয়ে দেওয়া, এরকম ব্যাপারটা এখানে করা যায় না। নির্দিষ্ট একটা গ্যাপে গ্যাপেই এখানে রাস্তায় গাড়িগুলো চলে, কিন্তু খুবই জোরে চলে ফ্রিওয়েতে, এটা। আর এখানে ট্রাফিক সিগন্যাল যেরকম আমাদের ওখানেও আছে, ট্রাফিক সিগন্যালে জেব্রা ক্রসিং দিয়ে পেরোতে হয়, তবে এখানে তার সাথে একটা বাড়তি জিনিস ইউএসএতে দেখেছি। প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে যে কোনো ডিরেকশনে, সেটা রাস্তার একদিক থেকে আর একদিকে যাওয়ার চৌমাথার বা চৌমাথা না হলেও যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় পেরোনোর জন্য একটা করে সুইচ করা আছে, একটা ডিরেকশনের জন্য সুইচ করা আছে, এরকম ভাবে সুইচ বোর্ড আছে। সেই সুইচ বোর্ডে সেই ডিরেকশনের সুইচটা টিপে দিলে আপনি তাতে যে পেরোতে চাইছেন সেই ডিরেকশনটা, ওখানে যে বোর্ড আছে সেখানে আপনাকে দেখাবে যে আপনাকে এখন ওয়েট করতে হবে। যখন সিগন্যালটা লাল হবে, যখন ওখানে ওয়াকিং সাইনটা আসবে, তারপর আপনি রাস্তাটা পেরোতে পারবেন। এই সুইচ টিপে পেরোনোর জন্য, যে মানে যারা হেঁটে যাচ্ছেন সেই সব মানুষদের সুবিধার্থে এই সুইচগুলো করা আছে। হেঁটে বা সাইক্লিং এর মাধ্যমে যারা যাচ্ছেন তাদের জন্য করা আছে এই সুইচ সিস্টেমটা। আমার এখানে প্রথম দিকে, যেহেতু এখানে আমাদের বাড়ির কাছেই একটা বড় রাস্তা রয়েছে, প্রথমে রাস্তা পেরোতে আমি যেহেতু সেরকম অত স্পিডে গাড়ি পেরোচ্ছে এরকম রাস্তায় সবসময় পেরোনোর জন্য অভ্যস্ত ছিলাম না, তবে এই সুইচগুলোর জন্য কিন্তু আমি নিজে যে কোনো সময়, যে সকালে হাঁটতে যাই বা যে কোনো সময় আমি বাজার যাই, যখন যাই, খুবই সুবিধা হয়েছে। এখন সেটা অভ্যাস হয়ে গেছে, এই ব্যাপারটা যেরকম বললাম। তারপরে এখানে আরো একটা জিনিস ইউএসএতে যেটা নতুন দেখেছি, আমাদের ওখানে যেরকম হয়তো এখন আস্তে আস্তে যাচ্ছে, আমরা ছোট থেকে যেটা দেখেছি, যারা ডিসেবল মানুষ তারা যে হুইল চেয়ার গুলো ব্যবহার করেন, সেগুলো সবগুলো যে মানে ব্যাটারি চার্জ যুক্ত, সুইচ যুক্ত, এরকম সবসময় আমরা দেখিনি। মানে অনেকটা হয়তো ম্যানুয়ালও দেখেছি, কিন্তু এখানে আমি বিভিন্ন ধরনের হুইল চেয়ার দেখেছি, যেগুলোতে, ওগুলো হুইল চেয়ার বলা থেকে বলা ভালো, ওগুলো এক ধরনের বিশেষ গাড়ি, যেগুলোতে করে যে কোনো রকম ভাবে ডিসেবল বা স্পেশালি এবেলড মানুষরা নিজেই 4 চাকা থেকে নেমে আসছেন, আবার 4 চাকার মধ্যে উঠে 4 চাকা চালাচ্ছেন। ওই জিনিসটার মধ্যে দিয়েই, ওই যেটাতে বসে ওনারা হুইল চেয়ারের মতো যেটাতে করে যাচ্ছেন অটোমেটেড, সেটাতে করেই বাসের, এখানে বাসের মধ্যে,
বাঁশগুলো ওপর নিচ করতে পারে, বাঁশটা উঁচু হতে পারে নিচু হতে পারে বাঁশের দরজাটা। সেই জন্য বাঁশের দরজায় এক ধরনের এরকম স্লাইডিং আছে, যেটা বাঁশের ওই ধরনের মানুষরা চাপার জন্য এরকম ভাবে একটা নেমে আসে, সেটা দিয়ে ওনারা ওই যন্ত্রটা সমেতই বাঁশের মধ্যে চেপে যান এবং বাঁশে ওনাদের বসার জন্য প্রথমেই বাঁশের বেশ কিছুটা অংশ ওই ধরনের মানুষদের বসার জন্যই করা আছে। সেখানে বলা আছে যে ওনারা বসবেন, তারপরে বাকি মানুষদের বসার জায়গা। একইভাবে অনেক সময় যারা ছোট বাচ্চাদের নিয়ে প্যারাম্বুলেটার গুলো নিয়ে বাসে ওঠেন, তারাও ওই সামনের জায়গায় বসতে পারেন আর বাকি মানুষরা বাসের পিছন দিকে বসেন। তো এই ধরনের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে এখানে স্পেশালি এবেল্ড মানুষদের কিন্তু লাইফের যে কোনো রকম মানে তাদের কেউ সেটা ইউনিভার্সিটিতে যাওয়া থেকে বাজারে যাওয়া থেকে যে কোনো জায়গায় তারা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে যাতায়াত করতে পারছেন এবং নিজেদের জীবনের সমস্ত যা কাজকর্ম সেগুলো করতে পারছেন। ছোট থেকেই বাড়িতে বাগানে বা যে কোনো জায়গায় আমরা পাঠভবনে পড়তাম, সেখানে যে কোনো পাতা পরিষ্কারের জন্য সাধারণত নারকেল কাঠি দিয়ে যে ঝাঁটা হয়, মানে যে কোনো রকম ঝাঁটা দিয়ে পাতা পরিষ্কার করতে আমরা দেখে এসেছি। এই আমেরিকা এসে প্রথম দেখলাম যে এখানে পাতা পরিষ্কারের জন্য ঝাঁটা ব্যবহার করা হয় না, এক ধরনের লিপ ব্লোয়ার মেশিন বলা হয়, পাতা ওড়ানোর মেশিন ব্যবহার করা হয়। সেই মেশিনটা কিরকম হয় আমি যদিও ভিডিওতে আগেও দেখিয়েছি, আজকে মুখে বলছি। এরকম ভাবে পিঠে ওই যন্ত্রের একটা পার্ট স্কুল ব্যাগের মতো করে যারা ওটা করেন তারা পরে থাকেন, তার থেকে একটা এরকম ভাবে নল বেরিয়ে আসে, আর এখানে একটা এরকম ব্লোয়ার মানে হাওয়া দেওয়ার মতো একটা এরকম পাইপের মতো থাকে, সেটা দিয়ে হাওয়া দিয়ে দিয়ে ব্লো করে করে মানে উড়িয়ে উড়িয়ে পাতাগুলোকে সাধারণত এক জায়গায় জড়ো করা হয়। এখানে মাঝে মাঝে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিছু কিছু মানুষ আসেন, তারা এসে ওই লিপ ব্লোয়ার মেশিন দিয়ে পাতাগুলো জড়ো করেন। এরপরে কি হয় না, তারপরে সেখান থেকে আর একটা ওই যন্ত্রের মাধ্যমে সেগুলোকে তুলে ট্র্যাশে ফেলা হয় এবং সবটাই এখানে যন্ত্রের সাহায্যেই করা হয়। এটা তো শুধুমাত্র পাতা ওড়ানোর মেশিনটা আমার মজা লেগেছে বলে বললাম, তাছাড়া এখানে গাছ কাটা বা সেগুলোকে গাছগুলোকে কেটে সাধারণত বড় গাছগুলোকে নিয়ে যাওয়া হয় না, গাছগুলো কেটে যন্ত্রের সাহায্যে সেগুলো ছোট ছোট টুকরো করে সেগুলো আবার ট্র্যাশের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই লিপ ব্লোয়ার মেশিনটাও আমার ইউএসএতে এসে দেখা একটা মজার মেশিন, যেটা ঝাঁটার বদলে এখানে পাতা জড়ো করতে ব্যবহার করা হয়। আর আমাদের এখানে ট্র্যাশের কথাতে মনে পড়লো, এখানে মানে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই বড় বড় ট্র্যাশ থাকে, আর যাদের পার্সোনাল বাড়ি তাদের বাড়ির সামনেই ট্র্যাশ রাখতে হয়। এখানে ট্র্যাশের জন্য বড় বড় যে মানে যাদের অ্যাপার্টমেন্ট তাদের তো পার্সোনাল ছাড়াও ওই অ্যাপার্টমেন্টের তরফ থেকে বিশাল বড় বড় এরকম ডাম্প থাকে যেখানে সমস্ত ট্র্যাশ গুলো জমা হয়। আর তারপরে এখানে এক ধরনের গাড়ি আছে বিশেষ ক্রেনের মতো করে, সেখানে সেইগুলো আসে আর ওই ডাস্টবিন গুলোকে এভাবে আঁকড়ে ধরে দুদিক দিয়ে, আর তারপরে এভাবে মাথার উপর দিয়ে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি ওদের পিছন দিকে যে লরির মতো যে পিছনের যে অংশটা রয়েছে সেখানে ট্র্যাশটা ফেলে দেয়। এভাবে অটোমেটিক্যালি যন্ত্রের মাধ্যমেই ওগুলো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে পরিষ্কার হয়। আমাদের যেরকম অ্যাপার্টমেন্টে খুব ভোরবেলাতে 5:30টার সময়ে প্রায় দিনই ওই গাড়িটা আসে এবং যেখানে ওইগুলো ডাম্প করা থাকে সেইখান থেকে ওগুলো নিয়ে যায়। মানে একইভাবে সিমিলারলি এখানে যে রেসিডেন্সিয়াল এলাকাটা আছে, পার্সোনাল বাড়ি যেগুলো আছে, সে তার পাশ দিয়ে যখন আমি বাজারে যাই, হেঁটেই অনেক সময় যাই আমি সকালের দিকে বাজারে গেলে, যেদিন যেদিন যাই তখন দেখতে পাই ওখানে গাড়িগুলো সেম ভাবেই ওই সামনের যে ট্র্যাশ গুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে পার্সোনাল যাদের বাড়ি তাদেরও। এই ব্যাপারটাও আমার একটা অন্যরকম অভিনব লেগেছে ওখানকার চাইতে, মানে আমি ওখানকার বলতে বাংলার বা ভারতবর্ষের কথা বলছি, অন্যরকম লেগেছে, সেটাও আপনাদের সাথে। এবারে আমার পছন্দের একটা টপিকে আসি, সেটা হচ্ছে গাছপালা। গাছপালা বলতে এমনিতে এখানে কেউ যদি অন্য জায়গা থেকে এনে গাছপালা লাগান সেটার কথা আমি বলছি না, আমি প্রথমত এখানে কি কি চেনা গাছ দেখতে পেয়েছি যেটা আমি ছোট থেকে দেখেছি সেই গাছগুলোর কথা বলি। প্রথমে এখানে আমি দেখেছি প্রথমত এখানে অনেক করবী গাছ দেখতে পেয়েছি, তার সাথে রয়েছে নয়নতারা গাছ, তার সাথে ফুরুষ গাছ অজস্র বিভিন্ন রঙের বিশাল আকার ফুরুষ গাছ রয়েছে, আর আরো কিছু কিছু নীলমণি গাছ, এরকম কিছু কিছু গাছ যেগুলো কিন্তু আনাচে কানাচে দেখতে পেয়েছি। আর এখানে সব থেকে জংলি হিসাবে যে গাছটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আইভি লতা।
এরকম বড় বড় যেগুলো থোকা থোকা এরকম কমলা রঙের ফুল হয় লতানে, আমাদের ওখানে নার্সারিতে আইভি লতা কিন্তু শৌখিন গাছ হিসেবে বিক্রি হয়, কিন্তু এখানে ওই গাছগুলো একদমই আনাচে কানাচে যে কোনো জায়গায় জঙ্গল তৈরি করে ফেলেছে। আর এছাড়াও তো গ্যাঁধা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা এইসব গাছ, গুলঞ্চ গাছ, এগুলোও আমি দেখেছি এখানকার নার্সারিতে বিক্রি হচ্ছে। এগুলো আমার খুব ভালো লেগেছে, চেনা গাছ। আর এখানকার গাছ যেটা সব থেকে বেশি হিউস্টন এলাকায় আমি দেখেছি, সেটা হচ্ছে যে ওই ওক গাছ। আপনাদের একটা ভিডিও করে দেখেছিলাম, বিভিন্ন ধরনের, মানে পুরো ইউএসএ তে তো 20-22 রকমেরও বেশি ওক গাছ রয়েছে। আমি নিজে এখানে প্রায় অনেক ধরনের ওক গাছ দেখেছি। তাছাড়া আপনার পাইন জাতীয় গাছ, ম্যাপেল গাছ, এগুলো হচ্ছে এখানকার স্থানীয় গাছ। কিন্তু এর পরেও অনেকেই এখানে যারা যেখানে এশিয়ানরা থাকেন সেই দিকের অঞ্চলে আমি দেখেছি বাড়িতে কলা গাছ লাগানো হয়েছে, কারি পাতার গাছ লাগানো হয়েছে, এরকম বিভিন্ন যেগুলো ওখানকার গাছ, ওগুলো কিন্তু নিজের থেকে এখানে হয় না, ওগুলোর চারা নিয়ে এসে লাগালে, যেরকম আমরা একটা তুলসী গাছের চারা ইন্ডিয়ান মার্কেট থেকে এনেছিলাম। এমনিতে কথায় কথায় বলি, আমার বারান্দার বাগানটা আপনারা দেখেছেন, ওগুলোর মধ্যে প্রায় মানে অধিকাংশ গাছে আমি ডাল এখান থেকে ওখান থেকে রাস্তার পাশে হাঁটতে গিয়ে যেগুলো হয়ে থাকে সেখান থেকে সংগ্রহ করে করেছি। আর দু একটা গাছ যেগুলো হয়তো বাজার থেকে নিয়ে এসেছি, মানি প্ল্যান্টের যেরকম একটা ডাল একজন আমার এখানে প্রতিবেশী একজন আমেরিকান লেডি দিয়েছিলেন। তো যাই হোক, তো ওইগুলো করতে খুব ভালো লাগে, ওই গাছগুলো আমি দেখেছি। আর গাছের কথা বলতে গেলে এই ধরনের নানান ধরনের গাছ ছাড়াও এখানে বিভিন্ন গোলাপ গাছও রাস্তার মধ্যে হয়ে লাগানো থাকে, দেখেছি। লিলি হয় অনেক ধরনের, এই ধরনের অনেক গাছই দেখেছি। আর তাছাড়া নদীর ধারে যখন আমি যাই, সেখানে এক ধরনের সর জাতীয় গাছ যেগুলো নিজের থেকে হয়েছে, এই ধরনের গাছগুলো এখানে। আর কাশফুলের সময়ে যখন ওয়েস্ট বেঙ্গলে কাশফুল ফুটছিল, তখন এখানে কাশফুলের মতো দেখতে, কিন্তু কাশফুল নয়, সাদা ফুল হচ্ছিল, এরকম এক ধরনের গাছ ছিল। এখানে আমি ওয়াটার লিলি, যেটা আমাদের ওখানে বেগুনি, লালচে বেগুনি সাদা দেখেছি, তার সাথে এখানে একটা কমলা হলদেটে ভ্যারাইটির ওয়াটার লিলিও দেখেছি। এই ধরনের বিভিন্ন গাছপালাই এখানে হতে দেখেছি। আর নদীর ধারে আমি দেখেছি অনেক ধরনের বক রয়েছে। আগের দিন পাখির কথা বলতে গিয়ে বকের কথা বলা হয়নি, অনেক রকমের বক দেখতে পেয়েছি, যারা নদীর মধ্যে যে জলের মধ্যে যে মাছগুলো লাফায় ওগুলো কুপ কুপ করে তুলে তুলে খায়, বেশ মজা লাগে দেখতে। এই জিনিসগুলো দেখেছি। আর এমনিতে প্রত্যেকের বাড়িতে তো অজস্র গাছ যেগুলো লাগিয়েছেন, সেগুলো তো সবই আমাদের ওখানেও দেখা যায়, এরকম গাছ এখানেও লাগানো আছে। ওগুলোর কথা না, মানে আমি যেগুলো ন্যাচারালি হয় সেগুলোর কথাই বলার চেষ্টা করছিলাম। এরপরে আসি এখানকার স্কুল কলেজের কথা নিয়ে। এখানেও বাচ্চারা ওই কিন্ডার গার্ডেন, ছোটদের যে প্লে স্কুল, সেখানেই পড়াশুনো করে। আর তারপরে ওদের অন্যান্য স্কুলের মধ্যে মিড স্কুল আছে, হাই স্কুল আছে। আর কলেজগুলো সব ওই বিভিন্ন কলেজ যেরকম রয়েছে, মানে ইউনিভার্সিটি কলেজও রয়েছে এখানে। একই রকম ভাবে, মানে আমাদের ওখানেও যেরকম ভাবে স্কুল কলেজ, যা এখানকার স্কুল কলেজও সেম। এখানে আমরা যেখানে থাকি তার কাছাকাছি ইউনিভার্সিটি অফ হিউস্টন রয়েছে, রাইস ইউনিভার্সিটি রয়েছে, আর এখানে আর একটা রয়েছে টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটি, টিএসইউ রয়েছে। এরকম ভাবে বিভিন্ন ইউনিভার্সিটি, হিউস্টনের গুলো বললাম, এরকম প্রত্যেকটা ইউএসএ শহরেই বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, স্কুল। আর আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই হাই এনার্জি স্কুল বলে একটা হাই স্কুল রয়েছে। এরকম ভাবে স্কুল কলেজ চারিদিকে ছড়িয়ে সারা শহর জুড়ে, ইউএসএ সমস্ত শহর জুড়েই বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে। আর একটা কথা বলা হয়নি, মানে ইউএসএ আসার পরের কথা বলেছি। আর ইউএসএ আসার সময় এখানে বিভিন্ন এয়ারলাইন্স এর মাধ্যমে ইউএসএ আসা যায়, কাতার এয়ারলাইন্স, এমিরেটস। যদিও আমি 3বার যে যাতায়াত করেছি, আমি কাতার এয়ারলাইন্সই যাতায়াত করেছি। এখানে যাতায়াতের জন্য কাতার এয়ারলাইন্সের দোহাতে প্রথম স্টপেজটা থাকে। সেটা ভারতবর্ষে, সেটা কলকাতা মানে দমদম বা দিল্লি, যেখান থেকেই হোক, ওদের ফ্লাইট রয়েছে কাতারের আলাদা আলাদা, সেটা দোহাতে পৌঁছে যায়, যেটা ওদের ক্যাপিটাল। এবং সেখান থেকে দোহা সমুদ্রের পাশেরই একটি এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল। সেখান থেকেই পরের বড় ফ্লাইটটি ছাড়ে। এমনিতে ইন্ডিয়ান এয়ারলাইন্সেরও কিছু কিছু ইউএসএ শহরে ডিরেক্ট ফ্লাইট রয়েছে দিল্লি থেকে, তবে ম্যাক্সিমাম সবাই এই দোহা বা এমিরেটস এর ফ্লাইটে অ্যাভেল করে থাকেন ইউএসএ আসার জন্য। দোহার ফ্লাইটে
আর এখানে যেটা বলার কথা, প্রথমত হচ্ছে লাগেজ কিন্তু একদম প্রথম এয়ারপোর্টেই নিয়ে নেয়, এবং সেটা একদম আপনার ইউএসএ তে পৌঁছানোর পরে ফাইনাল ডেস্টিনেশনেই আপনাকে লাগেজগুলো ওরা তারপরে আপনি পাবেন, ফলে মাঝে লাগেজ নিয়ে কোনো চিন্তা নেই। আর দোহার এয়ারপোর্টের মধ্যে আপনার মানে ওখানে চেকিং করে পরের ফ্লাইটে উঠে যেতে হয়, আর পরের ফ্লাইটটাই থাকে হচ্ছে লম্বা ফ্লাইট, মানে সেটা আপনার প্রায় 12 ঘন্টা থেকে 16 ঘন্টা এরকম, ডিপেন্ডিং অন দ্য সিটি, মানে ইউএস এর কোন শহরে আসছেন তার উপর ডিপেন্ড করে সেই টাইমটা চেঞ্জ হয়ে যায়। আর এই বড় যে ফ্লাইটগুলো থাকে সেই ফ্লাইটগুলোতে এবং দোহা আসার ফ্লাইট, বোথ ফ্লাইটই কমফোর্টেবলি হয়ে থাকে, এবং প্রতিটা ফ্লাইটেই আপনার ব্ল্যাঙ্কেট থেকে এই যে টিভি স্ক্রিন, যেগুলো আমরা জানি আর কি, মানে প্রত্যেকের সিটে একটা করে টিভি স্ক্রিন দেওয়া থাকে এবং এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। তাছাড়া পায়ে ঢাকা দেওয়ার জন্য, গায়ে ঢাকা দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দেয়, আরো মোজা দেয়, ইত্যাদি দেয়, ব্রাশ করা টুথব্রাশ, একটা ছোট পেস্ট, আর খাবার দাবার তো প্রচুর পরিমাণেই দেওয়া হয়, যথেষ্ট পরিমাণে। এমনিতে সাধারণত এই যে ফ্লাইটের জার্নিটা, আপনার যদি একটু ফ্লাইটে ঘুমাতে অসুবিধা না হয়, তাহলে একটু বিশ্রাম নিতে পারলে, একটু এন্টারটেনমেন্ট, একটু বিশ্রাম এরকম ভাবে করলে এই জার্নিটা খুব একটা কষ্টকর নয়। কিন্তু যদি কারোর আমি শুনেছি যেরকম টানা ঘুম হয় না ফ্লাইটে, যদি তাদের ঘুম যাদের হয় না তাদের হয়তো একটু এটা মানে কষ্টকর হতে পারে। আমি এত কথা কেন বলছি, আসলে বিদেশে আসার ক্ষেত্রে জেট ল্যাগ বলে একটা ব্যাপার অনেক সময়ই আমরা শুনে থাকি। জেট ল্যাগ বলতে মানে হঠাৎ করে এখান থেকে যখন আমরা ইন্ডিয়া ফেরত যাচ্ছি ইউএসএ থেকে, বা ইউএসএ থেকে ইন্ডিয়া থেকে যখন ইউএসএ আসছি, দুটোর ক্ষেত্রেই একটা টাইম জোন, আমি আপনাদের কালকেই বুঝিয়েছি, সেটা একটা অনেকটা পরিমাণেরই একটা টাইম জোনের ডিফারেন্স রয়েছে দুটো জায়গার মধ্যে। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 11.5 ঘন্টা টাইম ডিফারেন্স আছে, বা 10.5 ঘন্টা বছরের অন্য সময়। তো জেট ল্যাগ বলতে মানে হঠাৎ করে আপনার যেটা দিন ছিল এখানে একদিনের মধ্যে, আপনি 24 ঘন্টা থেকে 30 ঘন্টার মধ্যে সেটা আপনার রাত হয়ে যাবে, ফলে সেইটার এফেক্টটা শরীরে কিরকম হয়, তবে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার পার্সোনালি আমার এটা মনে হয়, যখন ফ্লাইটের মধ্যে হয়তো যদি কেউ বিশ্রাম করতে পারেন সামান্য, মানে ঘুমাতে পারেন, তাহলে তাদের ক্ষেত্রে জেট ল্যাগটা হয়তো অতটা এফেক্ট করে না, কারণ হয়তো বডি খানিকটা ঘুম পাচ্ছে বলে সে হয়তো ঘুমের অভাবটা অতটা বোধ করে না। কিন্তু যারা একদমই ঘুমাতে পারেন না তাদের ক্ষেত্রে জেট ল্যাগটা একটু বেশি এফেক্ট করে, মানে তখন তাদের যে ডেস্টিনেশনে তারা পৌঁছাচ্ছেন তারপরে হয়তো 2-1 দিন ঘুমের একটু অসুবিধা হয়। তবে জেট ল্যাগ জিনিসটা যতটা বলা হয় ততটা ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়। একদমই ওটা মানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি অতটা কিছু নয়। এমনিতে জার্নিটা খুবই কমফোর্টেবল, ফ্লাইট গুলো যথেষ্ট কমফোর্টেবল, এবং আমি একাও যাতায়াত করেছি দুবার, ফলে আমি নিজেও বলবো খুব একটা অসুবিধাজনক কোনো পরিস্থিতি নয়, ভালোই, মানে অসুবিধার কোনো কারণ নেই। এতটা জার্নি বলে অনেকেরই আমেরিকা জার্নিটাকে একটা হয়তো মনে হতে পারে যে এটা একটা টাফ জার্নি, যে না সেরকম কিছু না, বেশ কমফোর্টেবল ওয়েতেই, এবং এয়ারলাইন্স গুলোর যথেষ্ট ভালো পরিষেবা রয়েছে, ভালোভাবেই যাতায়াত করা সম্ভব। আমি আজকে 4টে পার্ট কমপ্লিট করছি। এটা আমি মোটামুটি আমার আপাতত যা যা মনে হয়েছে মোটামুটি আমি সেটা কভার করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমি আশা করব কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এখনো অনেক পয়েন্টই হয়তো আমার বাকি রয়ে গেছে, আসলে এগুলো যে একদম অর্গানাইজড ওয়েতে, মানে আমি কিছুটা হয়তো ভেবে পয়েন্ট করে বলছি, বাট সবটা যে একদম বিশাল একদম আলফাবেটিক্যালি ওয়েতে সেরকম তো ব্যাপারটা নয়, সেই জন্য হয়তো কিছু পয়েন্ট তো অবশ্যই ছুটো হয়ে গেছে। এখন আপাতত এই সিরিজটা আজকে আমি কমপ্লিট করছি, তবে যদি আমার মনে হয় যে আবারও আপনাদের কাছে কিছু বলার মতো বাকি রয়েছে, কিছু বললে আমার ভালো লাগবে, আপনাদের জানাতে পারলে সেটা তখন আমি আবার আর একটা পার্টে সেটা নিয়ে চলে আসব। আজকে এই পর্যন্তই রাখি, টুকটাক যেটুকু বললাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবার নতুন একটি ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার।